তো দেখুন আমরা গত ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম ভাষা অর্জন এবং ভাষা আয়ত্তীকরণ থেকে সবগুলা বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ ভাষা শিখন এবং ভাষা আয়ত্তীকরণ থেকে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছিল সবগুলো একত্রিত করে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। তো আজকের আমাদের যে আজকের ক্লাস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শেখার ক্ষেত্রে শিখনের ক্ষেত্রে অবদান রাখার কারণ কী কী। শিখনের ক্ষেত্রে অবদান রাখার কারণ একটা টপিক। তো এই টপিক থেকে আমাদের কি কি প্রশ্ন এসেছিল এবং কোন ইয়ারে কি প্রশ্ন এসেছিল, দেখুন এই টপিক থেকে 2011 থেকে শুরু করে, আমি জাস্ট একবার হাইলাইট আপনাদের দেখিয়ে দিই। 2011 থেকে শুরু করে এখানে লাস্ট জুলাই 2024 পর্যন্ত কিন্তু আমাদের এই টপিক থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, এই টপিক থেকে দেখুন। তো এইভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা ক্লাস কন্টিনিউ করতে থাকি। ঠিক আছে, এটা 19-এর প্রশ্ন, অর্থাৎ এই ধরনের টপিক ওয়াইজ আমরা প্রতিদিন আপনাদের দিতে থাকছি, আপনারা আমাদের সাথে রয়েছেন। তো চলুন আজকে দেরি না করে আমাদের আজকের যেটা অনেকগুলো প্রশ্ন আছে, দেখা যাক কতটুকু সম্ভব হয়। ঠিক আছে, তো শেখার ক্ষেত্রে অবদান রাখার কারণ এই টপিক থেকে আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আজকে আমরা দেখব। একটি ছোট্ট শিশু অতীতে একই ধরনের পরিস্থিতিতে যে প্রতিক্রিয়া দেখিয়েছিল, নতুন পরিস্থিতিতেও সেই প্রতিক্রিয়ার ভিত্তিতেই সাড়া দেয়। এটি কিসের সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে ভাই, ক্লিয়ার? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে আমরা একটু দেখে নেব একবার হাইলাইট আপনাদের সাথে নিয়ে। একটা ছোট শিশু অতীতে একই ধরনের পরিস্থিতি তার প্রতিক্রিয়া দেখিয়েছিল, যে অতীতকালে সে যে ধরনের কাজ করেছিল বর্তমানে সেই পরিস্থিতি তার মধ্যে আবার নতুন করে দেখা দিয়েছে। এই নতুন পরিস্থিতি সেই প্রতিক্রিয়ার ভিত্তিতে সাড়া দেবে। শিক্ষার সাদৃশ্যের সূত্র, অর্থাৎ ল অফ অ্যানালজি অফ লার্নিং। আরেকটা হচ্ছে শিক্ষার প্রভাবের সূত্র, এটা হচ্ছে ল অফ এফেক্ট অফ লার্নিং। আরেকটা হচ্ছে শিক্ষার মনোভাবের সূত্র, এটা মানে হচ্ছে কি ল অফ অ্যাটিটিউড অফ লার্নিং। আরেকটা হচ্ছে শিক্ষার প্রস্তুতির সূত্র, অর্থাৎ ল অফ রেডিনেস অফ লার্নিং। তো এটা যেহেতু দেখুন পরিস্থিতি আগে একটা সমস্যায় পড়েছিল, একটা পরিস্থিতি ছিল, এবার সে আরেকটা পরিস্থিতি আছে, অর্থাৎ সেটা তার শিক্ষার প্রভাবের কারণে সে আগে যদি তার শিক্ষার যে প্রভাবটা রয়েছে, এখন আবার সেই শিক্ষার প্রভাবের সূত্র হিসাবে এটা চিহ্নিত। এটা 2011 সালে প্রশ্ন এসেছিল। তারপর দেখি আরেকটা প্রশ্ন আছে 2011-তে, নিচের কোনটি শিখন প্রক্রিয়ার বৈশিষ্ট্য হিসাবে গণ্য করা যাবে না? ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ এ ফিচার্স অফ দ্য প্রসেস অফ লার্নিং। ঠিক আছে, প্রসেস অফ লার্নিং হিসাবে নিচের কোনটিকে গণ্য করা যাবে না? কোয়েশ্চন নাম্বার 2 কি হয়ে যাবে কারেক্ট আনসার? শিক্ষালয় একমাত্র স্থান যেখানে শিক্ষা হয়। শিক্ষা একটি সামগ্রিক প্রক্রিয়া। শিক্ষা লক্ষ্য নির্ভর। শিক্ষা একটি ক্রমবর্তমান পরিবর্তনের প্রক্রিয়া। আচ্ছা, শিক্ষা কি শুধু শিক্ষালয় মানে বিদ্যালয়? শিক্ষালয় বলতে আমরা বলতে পারি বিদ্যালয়। তো শুধুমাত্র কি বিদ্যালয়ে, স্কুলে, কলেজে শুধু শিক্ষাদান হয়, শুধু শিক্ষা নেওয়া হয়, আর অন্য কোথাও কি শিক্ষা নেওয়া হয় না? সে শিক্ষা আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারি, যে কোনো জনের কাছ থেকে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারি। ক্লিয়ার না? তো এখানে বলেছে শিক্ষালয় একমাত্র স্থান যেখানে শিক্ষা হয়, এটা একদম ভুল কথা। ক্লিয়ার না? আর এই ভুলটাই হবে আমাদের কারেক্ট আনসার। কারণ কি? কারণ দেখুন, শিখন প্রক্রিয়ার বৈশিষ্ট্য হিসাবে গণ্য করা যাবে না। তো এটাকে আমরা গণ্য করতে পারি না, অর্থাৎ এই কথাটা মিথ্যা, এই কথাটা সত্য নয়। তো এটাই হচ্ছে কারেক্ট আনসার। শিক্ষা একটা সামগ্রিক প্রক্রিয়া, এটা তো ঠিক আছে, শিক্ষা একটা সামগ্রিক প্রক্রিয়া, এটা তো আর কোনো ভুল নেই। না ভুল আছে ভাই? লার্নিং ইজ এ কম্প্রিহেন্সিভ প্রসেস, কম্প্রিহেন্সিভ হতে হবে। ক্লিয়ার না? তারপর হচ্ছে এটা হচ্ছে লক্ষ্য নির্ভর, মানে লার্নিংটা হচ্ছে একটা গোল ওরিয়েন্টেড, গোল তো থাকতে হবে। তারপর শিক্ষা একটি ক্রমবর্ধমান পরিবর্তনের প্রক্রিয়া। লার্নিং ইজ এ প্রসেস অফ প্রোগ্রেসিভ চেঞ্জ, অর্থাৎ শিক্ষার মাধ্যমে কি হয়, মানুষের আচার আচরণের পরিবর্তন হয়। তো এই তিনটা তো ঠিক আছে, কিন্তু এটা আমাদের ঠিক নয়। সুতরাং অপশন নাম্বার ক ইজ দ্য রাইট আনসার।
একজন শিক্ষককে শিক্ষার্থীদের শিক্ষাগত অসুবিধা দূর করতে চেষ্টা করা উচিত কিসের মাধ্যমে? দামি এবং চকচকে উপকরণ ব্যবহার করে, সহজ এবং আকর্ষণীয় পাঠ্য বই দিয়ে, গল্প বলার পদ্ধতিতে, নাকি রোগ নির্ণয়মূলক এবং প্রতিকারমূলক শিক্ষার মাধ্যমে? রোগ নির্ণয় মানে ডায়াগনোস করা, ডায়াগনোস এবং রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে, নাকি স্টোরি টেলিং পদ্ধতিতে, নাকি ইজি অ্যান্ড অ্যাট্রাকটিভ টেক্সট বুক ইউজ করে? এখানে কারেক্ট আনসার কোনটা হবে? ইউজ এক্সপেন্সিভ অ্যান্ড গ্লসি সাপোর্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ অনেক দামি বা ইজি ইন্টারেস্টিং টেক্সট বুক, স্টোরি টেলিং মেথড, ডায়াগনস্টিক অ্যান্ড রিমিডিয়াল টিচিং। কারেক্ট আনসার কোনটা হবে? কোয়েশ্চেন নাম্বার 3। আমরা এক ঝলক দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 3 এর কারেক্ট আনসার কোনটা হবে। একজন শিক্ষককে শিক্ষার্থীদের শিক্ষাগত অসুবিধা দূর করতে চেষ্টা করা উচিত। এখানে দেখুন দামি কথাটা, এটা মিস্টেক আছে, এটা দামি, এখানে কখনো আমরা দামি ইউজ ব্যবহার করি না। গল্প পদ্ধতি, শিক্ষার্থীরা যখনই আকর্ষণীয় হবে, এবং এখানে পাঠ্য বই, এটাও কিন্তু কারেক্ট আনসার মনে হচ্ছে না, কারণ শুধুমাত্র পাঠ্য বই দিয়ে কিন্তু কোনো কিছু হয় না। ঠিক আছে ক্লিয়ার? তো প্রথমেই এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। ঠিক আছে ভাই, প্রথমে তার ডায়াগনোস করতে হবে যেটা কী সমস্যা এবং কেন তার অসুবিধা হচ্ছে। একজন শিক্ষার্থী কথাগুলো বুঝতে পারছে না, তো প্রথমে তার কী করতে হবে? তাকে ডায়াগনোস করতে হবে, তারপর তার প্রতিকারমূলক শিক্ষা কী রয়েছে, রিমিডিয়াল কী রয়েছে, তারপর তাকে রিমিডিয়ালের মাধ্যমে তার অসুবিধাগুলো দূর করা উচিত এজ এ শিক্ষক। ক্লিয়ার ভাই? তারপর দেখে নেই আমরা কোয়েশ্চেন নাম্বার 4। নিচের কোনটি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বাড়াবে? নিচের কোনটি শিক্ষার্থীদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়ায়? ভালো শিক্ষার বাস্তব মূল্য শেখানো, প্রশ্ন করার সুযোগ এবং প্রতিটি শিক্ষার্থীর অন্তর্নিহিত প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া, স্কুল জীবনের শুরু থেকেই সাফল্যের লক্ষ্যকে জোর দেওয়া, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য কোচিং দেওয়া। তো পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য কোচিং দেওয়া, এটা আমরা কেটে দিলাম। 1 নম্বরে আমাদের এই অপশনটা আমাদের কখনোই কারেক্ট আনসার হবে না, এটা 100% কারেক্ট। স্কুল জীবনের শুরু থেকে সাফল্যের লক্ষ্যকে টার্গেট, প্রথমেই তাকে জীবনে সাফল্য হতে হবে, তার মাথায় ঢুকিয়ে দিতে হবে যে তোমাকে একটা চাকরি পেতে হবে, তোমাকে জীবনে বড় হতে হবে, তুমি নিশ্চয়ই, তোমাকে যদি পড়াশোনা না করে চাকরিটা না পাও তাহলে তোমার জীবন অন্ধকার। তো এই ধরনের যে বার্ডেনগুলো ওয়ার্ড তার মাথায় আমরা প্রথমে ঢুকিয়ে দেবো না। ভালো শিক্ষায় বাস্তব মূল্য শেখানো, তো তার চেয়ে বেস্ট আনসার হবে সৃজনশীলতা বাড়বে, ক্রিয়েটিভিটি। তো ক্রিয়েটিভিটি তখনই বাড়বে যখন সে প্রশ্ন করার সুযোগ পাবে এবং প্রতিটি শিক্ষার্থীর অন্তর্নিহিত প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে, তাকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। এবং আমরা একটা বলি না যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, যে প্রত্যেকটা শিশুর মধ্যে কোনো না কোনো একটা প্রতিভা তার মধ্যে লুকিয়ে থাকে। তো সেই প্রতিভাটা এজ এ টিচার হিসেবে আমরা কি করতে হয়? সেই প্রতিভাটা খুঁজে বের করতে হয় যে কার মধ্যে কি প্রতিভাটা রয়েছে। ক্লিয়ার? তো তার প্রতিভা বিকাশের তাকে সুযোগ দিতে হবে এবং তাকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে, তাতে কি হবে? তার সৃজনশীলতাটা বৃদ্ধি পাবে। ক্লিয়ার? যখন কোনো শিশু কোনো কাজ করতে করতে বিরক্ত হয়, এটা ইঙ্গিত দেয় যে শিশুটা বুদ্ধিমান নয়, শিশুটি শেখার যোগ্য নয়, শিশুটিকে শাসন করা প্রয়োজন, কাজটি যান্ত্রিকভাবে পুনরাবৃত্তিমূলক হয়ে গেছে। যখন কোনো শিশু কোনো কাজ করতে করতে বিরক্ত হয় তখন এটা ইঙ্গিত দেয় কোয়েশ্চেন নাম্বার 5। তো এটা কারেক্ট আনসার হবে যে একটা কাজ, দেখুন একটা জিনিস বারবার করতে কিন্তু মজা লাগে না, একটা জিনিস একবার করতে যে মজা পাওয়া যায়, মানে যে কোনো কাজ সেটা বারবার করতে কিন্তু একঘেয়েমি একটা ভাব চলে আসে। তার মানে এটা ইঙ্গিত দেবে যে কাজটা কিন্তু যান্ত্রিকভাবে পুনরাবৃত্তি হয়ে গেছে, যে কাজটা বারবার শিশুটা করছে। তো একই কাজ বারবার করলে ভালো লাগে না। একটা চ্যাপ্টার, একটা ভিডিও আপনারা কি প্রতিদিন দেখবেন? যে কোনো সিরিয়াল, যে কোনো সিনেমা, যে কোনো ভিডিও বলুন, এক ভিডিও কি আপনারা প্রতিদিন দেখবেন? যে কোনো ভিডিও, এনি সিনেমা, যে কোনো সিরিয়াল, যে কোনো নাটক আপনারা কি, বা যে কোনো অ্যাকর্ডিং টু স্টাডি রিলেটেড ভিডিও, এক ভিডিও কি প্রতিদিন দেখতে ভালো লাগবে? প্রথম দিন দেখবেন মজা লাগবে, তারপর দিন দেখবেন একটু লাগবে, তারপর আর দেখতে ইচ্ছা হবে না। তাই যখনই দেখতে ইচ্ছা হবে না তার মানে কি এটা বিরক্ত লাগছে, তো এটা পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে যার কারণে বিরক্ত লাগছে। সুতরাং অপশন নাম্বার গ। এটা দেখুন জানুয়ারি 2012-তে আসা প্রশ্ন, আমরা ডাইরেক্ট কোয়েশনের সঙ্গে এগুলো আমরা অ্যাড করে দিয়েছি এবং এই ক্লাসের পিডিএফ অলরেডি আপলোড হয়ে গেছে আমাদের অ্যাপে,
যারা আপনারা আমাদের পেইড কোর্সে জয়েন আছেন তারা অলরেডি পিডিএফটা পেয়ে গেছেন। আপনারা এখান থেকে পিডিএফটা ক্লাসগুলো দেখে নিন, তারপর আপনারা পিডিএফটা পেয়ে যাবেন, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ক্লিয়ার? 6, শিক্ষণকে প্রভাবিত করবে, মানে শিক্ষণটা খুব ভালো হবে। একজন শিক্ষক খুব ভালোভাবে পড়াতে পারবেন কখন? শিক্ষণ আর শেখার উপকরণের প্রাপ্যতা, বিষয়বস্তুর প্রকৃতি বা অভিজ্ঞতা, বিষয়বস্তুর উপর দক্ষতা, সঠিক আসন বিন্যাস। ঠিক আছে, আজকে আমার যদি কোনো টপিকে খুব ভালো করে দক্ষতা থাকে তখন আমি আপনাকে এই টপিকটা ভালো করে বোঝাতে পারবো। আর এই টপিকটা যদি আমারই জানা না থাকে, এই টপিকটা আসলে কি, এই জিনিসটা আসলে কি, যদি আমার নিজেরই জানা না থাকে তাহলে আমি আপনাদের কি করে বোঝাবো? ঠিক আছে, ধরে নিন আমরা ম্যাথ প্যাডাগজি গতকালকে আমরা সলভ করেছিলাম। তো বেন হিলের একটা তত্ত্ব ছিল ম্যাথ প্যাডাগজি। তো এই তত্ত্বটা যদি আমার জানা না থাকে, প্রথমে তো আমাকে জানতে হবে, তাই আমি জেনেছি। যদি আমার যদি জানা না থাকে তো আমি আপনাদের কি করে বোঝাবো? তারপর আমরা নেক্সট ক্লাস দিয়েছিলাম, গত ক্লাস আমরা আলোচনা হয়েছে বাইগোডস্কি নিয়ে, কলবার্গ নিয়ে। তো এই বাইগোডস্কি কলবার্গের থিওরিগুলো আমি যদি না জানি, কনসেপ্টগুলো আমি যদি ভালো করে না জানি, তাহলে আমি আপনাদের কি করে বোঝাবো? পারবো না। তার মানে এই বিষয়ে বস্তুর প্রতি আমার দক্ষতা থাকতে হবে। এজ এ শিক্ষক সম্পর্কিত উপাদান হচ্ছে কি? বিষয়বস্তুর উপর দক্ষতা। একজন শিক্ষককে তার এই কনসেপ্টের উপর বিশেষ দক্ষতা আনতে হবে, তারপর তিনি ক্লাসটা কন্ডাক্ট করতে পারবেন। সমালোচনামূলক শিক্ষাদর্শ বিশ্বাস করে যে, এটা জানুয়ারি 12-তে আসা প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 7। বিদ্যালয়ের বাইরে যা শেখা তা অপ্রাসঙ্গিক। কে বলেছিল অপ্রাসঙ্গিক? বিদ্যালয়ের বাইরে যে শেখা সেটা কি ভালো জিনিস না? সেটা তো ভালো জিনিস হতে পারে, তার মানে এটা ক্যান্সেল। শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং উপলব্ধি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর দেখি, শিক্ষককেই সর্বদা পাঠদানের নেতৃত্ব দিতে হবে। কখনো কখনো ঘরে কিন্তু মাও আমাদের কিন্তু পাঠদান দেন, ঠিক আছে না? তো এখানে শিক্ষককে সর্বদা হবে এটা কোনো কথা নয়। শিক্ষার্থীদের স্বাধীনভাবে যুক্তি করার প্রয়োজন নেই। আর ভাই প্রয়োজন আছে, শিক্ষার্থীদের স্বাধীনভাবে প্রয়োজন করবে। শিক্ষার্থীদের স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসন তারা যাতে করতে পারে সেই সুযোগ করে দিতে হবে। তার মানে এখানে অপশন গ হচ্ছে না। তো কারেক্ট আনসার এখানে হবে অপশন নাম্বার 2 হবে কারেক্ট আনসার। শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং উপলব্ধিটা অতি গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখি, একই টপিক থেকে 90টা প্রশ্ন বাছাই করেছি আমরা, একই টপিক থেকে। এই ধরনের প্রত্যেক দিন আমরা একটা ধরে আমরা ক্লাস করব, ঠিক আছে? টেনশন নট। বীজ অঙ্কুরোদ্গমের ধারণা শেখানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো, একটা বীজ থেকে যে অঙ্কুর হয়, ঠিক আছে, এই অঙ্কুরোদ্গমের যে ধারণা কনসেপ্ট, এটা শেখানোর জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি আমরা শিশুদেরকে যে শেখাই সেটা কি? বোর্ডে ছবি এঁকে তার ব্যাখ্যা করা, বীজের বৃদ্ধির ছবি দেখানো, বিস্তারিত ব্যাখ্যা করা, শিক্ষার্থীদের দিয়ে বীজ রোপণ করিয়ে অঙ্কুরোদ্গমের ধাপ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, বাস্তব অভিজ্ঞতা, রিয়েল লাইফ সিচুয়েশন, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, যাই বলুন না কেন সব শুদ্ধ। এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কারণ শিক্ষার্থীরা নিজে যদি একটা বীজ সে রোপণ করে, তারপর সে 2 দিন 3 দিন ভিজিয়ে রাখলো, তারপর সে শুকালো, তারপর সে দেখলো এখান থেকে বীজ থেকে কিছু অঙ্কুরোদ্গম হচ্ছে। এই যে ধাপ কতদিনে হচ্ছে, কতদিনে বীজ হয়, বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়, তারপর অঙ্কুর থেকে কতদিনে গাছ উৎপন্ন হয়। তো এই জিনিসটা সে যখন নিজে হাতে কলমে যখন শিখবে তখন সে আর জীবনে ভুল হবে না। তার মানে কারেক্ট আনসার অপশন নাম্বার ঘ। বোর্ডে এঁকে দিলে সে ভুলে যেতে পারে। যখন কোনো শিশু ব্যর্থ হয় তার মানে শিশুটির ব্যক্তিগত টিউশন নেওয়া উচিত ছিল। আরে ভাই টিউশন মোস্ট নেগেটিভ ওয়ার্ড, টিউশন শব্দটাই হচ্ছে নেগেটিভ। যখনই আপনারা টিউশন দেখবেন সঙ্গে সঙ্গে কেটে দেবেন। ব্যবস্থাটাই ব্যর্থ হয়েছে, শিশুটির উত্তরগুলি ঠিক মতো মুখস্থ করে, মুখস্থ শব্দটাই নেগেটিভ। শিশুটি পড়াশোনায় উপযুক্ত নয়। আরে শিশুটা কেন পড়াযুক্ত? যদি আপনার শিশু ব্যর্থ হয় তার মানে আপনার পড়া শেখানোর যে ব্যবস্থাটাই ব্যর্থ। এটা মাথায় রাখবেন। যখনই কোনো শিশু ব্যর্থ হয়েছে তার মানে আপনার শেখানোর যে ব্যবস্থা, শিক্ষাদানের সম্পূর্ণ ব্যবস্থাটাই ব্যর্থ। এটা আপনি মাথায় রাখুন। কখনো শিশুকে দোষ দেওয়া যাবে না, দোষ শিক্ষককে দিতে হবে। দোষ সব শিক্ষকের থাকবে, ছাত্রদের কোনো দোষ থাকবে না, এটা মাথায় রাখবেন। তারপর দেখি, শিক্ষণ থেকে শিক্ষণ অর্জন, এর উপর জোর দেওয়ার অর্থ কী? শিক্ষণ থেকে যেটা অর্জন এর উপর জোর দেওয়া,
মুখস্থ শিক্ষাকে উৎসাহিত করা। ওরে বাপরে, যখন এই মুখস্থ আমরা দেখব তখন সঙ্গে সঙ্গে আমরা কেটে দেব। মুখস্থ আমাদের পেডাগজির ভাষায় চলে না। আনুষ্ঠানিক শিক্ষাদান গ্রহণ করা, পরীক্ষার ফলাফলে গুরুত্ব দেওয়া। পরীক্ষার ফলাফলে গুরুত্ব দেই না, আনুষ্ঠানিক, শুধুমাত্র আনুষ্ঠানিক দেওয়া হয় না, আনুষ্ঠানিক প্লাস অনানুষ্ঠানিক দুটোই দেখতে হবে। সবচেয়ে বেস্ট আনসার হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা আদর্শ গ্রহণ করা। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন পদ্ধতি যেটা আছে এটা আমাদের গ্রহণ করতে হবে। টিচার সেন্ট্রিক বর্তমানে হলে চলবে না, বর্তমানে আমাদের চাইল্ড সেন্ট্রিকে চলতে হবে। ক্লিয়ার? তো আমাদের এই সহজ গুরু ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিন ক্লাস দিচ্ছি। আমাদের আরেকটা সেকেন্ড চ্যানেল আছে যার নাম হচ্ছে সৃজন গুরুজি। ঠিক আছে, হয়তো আপনারা এখন দেখছেন ক্লাস আমাদের সৃজন গুরুজি চ্যানেলে। ঠিক আছে, এই সৃজন গুরুজি এবং এই সহজ গুরু, এই দুটো চ্যানেলই আমরা সিটেটের কোর্সগুলো কভার করে থাকি। যদি আপনারা দেখে না থাকেন তো সৃজন গুরুজির চ্যানেলটা অবশ্যই দেখে নেবেন, কারণ এখানে আমরা কন্টিনিউ সিরিজে আমরা এক এক করে পরপর আমরা সিকোয়েন্স ওয়াইজ দিতে থাকছি। তাছাড়া যদি আপনারা আমাদের পেইড গ্রুপে জয়েন হতে চান তাহলে প্লে স্টোর থেকে আপনারা সহজ গুরু অ্যাপ ডাউনলোড করতে পারেন। এখানে বাংলা ভাষার পুরো ডিটেলস কোর্স, পুরো ডিটেলস সবগুলা ক্লাসের পিডিএফ, নোটস, 50 মক টেস্ট, 50+ প্র্যাকটিস সেট, এই সবগুলো খুব বিস্তারিতভাবে সুন্দরভাবে এখানে আমাদের দেওয়া রয়েছে। ক্লিয়ার? তাছাড়া লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, টপিক ওয়াইজ, গ্রামার, প্যাডাগজি, ঠিক আছে, সবগুলো। পেপার 1-এর যদি অল সাবজেক্ট চান তবু আপনারা পাবেন, পেপার 2-এর যদি অল সাবজেক্ট প্রয়োজন তবু আপনারা এখানে পেয়ে যাবেন। ক্লিয়ার? তো আপনারা এখনই অ্যাপটা ডাউনলোড করে নিন এবং আপনারা এখনই জয়েন হয়ে যান। আচ্ছা, এবার দেখি কোয়েশ্চন নাম্বার 11। যা বলছিলাম, যখন কোনো প্রতিবন্ধী শিশু প্রথমবার স্কুলে আসে তখন শিক্ষকের উচিত, কোয়েশ্চন নাম্বার 11, তাকে অন্য শিক্ষার্থীদের থেকে আলাদা রাখা। না ভাই, প্রতিবন্ধী শিশুদের আমরা আলাদা রাখি না। ইনক্লুসিভ এডুকেশনে একটা কথা বলেছে যে সবার জন্য সমান শিক্ষা, সবাইকে সমান শিক্ষা দিতে হবে, সবার জন্য এক শিক্ষা থাকবে, সে প্রতিবন্ধী হোক আর নন প্রতিবন্ধী হোক, সবার জন্য এক শিক্ষা বাধ্যতামূলক। ক্লিয়ার? তার মানে এই অপশনটা হচ্ছে না। ভর্তি পরীক্ষা নেওয়া, কখনো প্রাইমারি স্কুলে অ্যাডমিশন টেস্ট বলে কোনো কিছু হয় না। যদি কোনো টিচার কোনো স্কুলে অ্যাডমিশন টেস্ট নেন তবে তার জরিমানা হতে পারে এজ এ গভর্নমেন্ট গাইডলাইন, যেটা RT অ্যাক্ট 2009-এ ক্লিয়ার করে দেওয়া আছে। প্রতিবন্ধতার ভিত্তিতে তাকে বিশেষ স্কুলে পাঠানো, কোনো স্পেশাল স্কুলে আমরা তাকে পাঠাবো না। আমরা কি করব, শিশুর অভিভাবকদের সঙ্গে আলোচনা করে যৌথ পরিকল্পনা তৈরি করব সবাই মিলে, যে এই শিশুটাকে কি করে আমাদের স্কুলে রেখে কিভাবে আমরা তাকে পাঠদান দিতে পারি সঠিকভাবে। তার জন্য আমরা তার অভিভাবকদের সঙ্গে একটা আলোচনা, ছোট্ট আলোচনা আমরা করতে পারি। ক্লিয়ার ভাই? ক্লিয়ার। তারপর কোয়েশ্চন নাম্বার 12, ছোট শিক্ষার্থীদের সহপাঠীদের সঙ্গে ক্লাসে যোগাযোগে উৎসাহিত করা উচিত, যাতে যারা ছোট ছোট শিক্ষার্থী আছে তাদের সহপাঠীদের সঙ্গে ক্লাসে যোগাযোগ উৎসাহিত রাখতে হবে। অর্থাৎ ছোটো বাচ্চারা ক্লাসে যাতে একে অপরের সঙ্গে যাতে কথাবার্তা বলে, তাদের বন্ধু বান্ধবের সঙ্গে যাতে কথাবার্তা বলে, এই জন্য তাকে উৎসাহিত করতে হবে। তার কারণ কি, তাতে কি হয়, পাঠ্যসূচি দ্রুত শেষ হয়ে যায়, তারা অধ্যয়নের মাধ্যমেই সামাজিক দক্ষতা শেখে, শিক্ষক শ্রেণী ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তারা একে অপরের কাছ থেকে উত্তর শিখে নিতে পারে। কোয়েশ্চন নাম্বার 12, এটা সবচেয়ে বেস্ট কারেক্ট আনসার কোনটা হবে আপনারা বলুন ভাই, আপনারা বলুন কারেক্ট আনসার কী হতে পারে। বড়িয়া কোয়েশ্চন ভাই, বড়িয়া কোয়েশ্চন, মজাদার কোয়েশ্চন, ফ্যান্টাস্টিং কোয়েশ্চন। দ্রুত শেষ হয়ে যায় পাঠ্যসূচি, এটা আমরা কখনো বলতে পারি না, এটা খাতাং। ঠিক আছে, এতে যদি শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ কি করে হবে, ছাত্ররা তো আরও হাল্লা চিৎকার করবে, একে অপরের সঙ্গে গল্প অভিযোগ করবে, চিৎকার চেঁচামেচি হয়ে যাবে, এখানে হই হল্লোল শুরু হবে। তো এখানে নিয়ন্ত্রণ কোথা থেকে আসলো, একে অপরের কাছ থেকে উত্তর শিখবে। যদি কারো উত্তর জানা না থাকে তাহলে কী করে শিখবে, এটাও ক্যান্সেল। কিন্তু তারা অধ্যয়নের সাথে সাথে তারা সামাজিক দক্ষতা তারা শিখে নেবে। সামাজিকীকরণ মানে কি, একে অপরের সঙ্গে মিলামিশা, মেলবন্ধন, একে অপরের বিষয়ে জানা। ঠিক আছে, ক্লিয়ার? আমরা সোশিয়েলাইজেশন ক্লাস যখন দেবো তখন বুঝতে পারবেন, অলরেডি দিয়েছি। তো যাই হোক, তো কারেক্ট আনসার হচ্ছে তারা অধ্যয়নের মাধ্যমে কি করবে, এতে করে সামাজিক দক্ষতা শিখবে। যদি
ক্লাসে ছাত্ররা একে অপরের সঙ্গে যোগাযোগে উৎসাহিত থাকে। সহশিক্ষা মানে কো কারিকুলার অ্যাক্টিভিটি। কো কারিকুলার অ্যাক্টিভিটি যখন হয় তখন পারফরমেন্সের ভিত্তিতে মূল শিক্ষাক্ষেত্রে পারফরমেন্স বৃদ্ধি ন্যায্য। কারণ যদি একজন শিশু কো স্কলাস্টিক অ্যাক্টিভিটিসে ভালো হয় তাহলে স্কলাস্টিক দিকেও সে ভালো হতে বাধ্য। তার কারণ কি? এটি প্রান্তিক শিক্ষার্থীদের জন্য ক্ষতিপূরণমূলক নীতি। আর ভাই ক্ষতিপূরণ এখানে ভালো বলা হচ্ছে, প্রশ্নে বলেছে ভালো, আর এখানে বলেছে ক্ষতি। কেন? এটি সার্বজনীন শিক্ষালাভ নিশ্চিত করে। সবাই কি সমানভাবে শিক্ষা লাভ করতে পারে সেটা আমরা বলতে পারি না। সবাই কিন্তু সমানভাবে শিক্ষা লাভ করতে পারে না, কারণ একটা কথা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত পার্থক্য। এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে ব্যক্তিগত ভিন্নতার উপর ডিপেন্ড করে ক্লাসরুম কন্ডাক্ট করা হয় আর ছাত্ররা শিখে। ছাত্ররা শিখনের গতিটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপর ডিপেন্ড করে, তাই এটা হচ্ছে না। শ্রমের প্রতি শ্রদ্ধা গড়ে ওঠে। এখানে শ্রম শ্রদ্ধা কইতে গেল, কোথা থেকে এলো? এটি ব্যক্তিগত পার্থক্যগুলিকে বিবেচনা করে। ক্লিয়ার? প্রত্যেক ছাত্র আলাদা, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, প্রত্যেকে ব্যক্তিগত দিক দিয়ে আলাদা, যেহেতু জীবনের দিক দিয়ে আলাদা, তাই তারা কী করে? এই ব্যক্তিগত পার্থক্যগুলোকে তারা বিবেচনা করে। ক্লিয়ার? একটি ক্ষমতায়নমূলক স্কুল তার শিক্ষকদের মধ্যে কোন গুণটি সবচেয়ে বেশি বৃদ্ধি করবে? কোয়েশ্চেন নম্বর 14। ক্ষমতা উন্নয়নমূলক স্কুল মানে একটা প্রভাবশালী স্কুল। তো এটা যেহেতু ক্ষমতা উন্নয়ন, এখানে প্রতিযোগিতামূলক মনোভাব এখানে থাকে, কম্পিটিশন। কারণ কার চেয়ে কে বেশি কম্পিটিশন করতে পারে শিক্ষকদের মধ্যে, এটা তারা নিয়ে বিবেচনা করে। নার্সারি ক্লাসে শুরু করার জন্য সবচেয়ে উপযুক্ত প্রথম থিম। নার্সারি ক্লাসে যে আমরা শুরু করব, নার্সারি ক্লাসে যখন আমরা স্টার্ট করব তখন আমরা কোন থিম বা কোন টপিক দিয়ে আমরা শিশুদের শিক্ষাদান শুরু করব? আমার সেরা বন্ধু, আমার পাড়া, আমার স্কুল, নাকি আমার পরিবেশ? বড়িয়া কোয়েশ্চেন ভাই। কি হতে পারে কারেক্ট আনসার? একটু খুব তাড়াতাড়ি জানান তো। নার্সারি ক্লাস যখন শুরু হবে, এই শুরু করার জন্য সবচেয়ে উপযুক্ত প্রথম থিম বা প্রথম বিষয় আমি কি বেছে নেব? আচ্ছা, শিশুটা জন্মের পরেই কাকে পেয়েছে? মা বাবাকে পেয়েছে। শিশুটা সবচেয়ে জানে, শিশুটা আবার আমরা জানি যে আমরা নোন টু আননোন যেতে হবে। আমরা যখনই শিক্ষা দান করব তখন আমরা কি করব ভাই? যখনই আমরা শিক্ষা দান করব তখন আমরা নোন টু আননোন, তাই না? জানা থেকে অজানা যাব। তো শিশুটা নার্সারি ক্লাসে গেছে, তো এতটুকু পর্যন্ত সে কী জানছে? তার বন্ধু সম্বন্ধে সে জানতে পেরেছে? মোটেই না। পাড়া সম্বন্ধে জানছে না। তার স্কুলে তো সে আজকেই গেল, তো আজকে কী করে জানবে? কিন্তু তার পরিবার সম্বন্ধে কিন্তু সে জ্ঞাত, তার মধ্যে পরিবার সম্বন্ধে জ্ঞান আছে, কারণ জন্মের পর থেকেই সে তার মা বাবা পরিবারকে পেয়েছে। ক্লিয়ার? তো এই নার্সারির প্রথম থিম হবে আমার কি? তাকে আমার পরিবার থেকে আমি তাকে শিখতে, এই টপিক থেকে আমি তাকে পড়া শুরু করব। তোমার পরিবারে কে কে আছে? মা আছে, বাবা আছে, আর কে আছে? কে তোমাকে বেশি ভালোবাসে? তো এই ধরনের গল্প গুজবের মাধ্যমে পরিবার সম্বন্ধে ধারণা আমি তার মধ্যে দিতে পারি, এবং এখান থেকেই আমার পরবর্তী জার্নি শুরু হবে। ক্লিয়ার ভাই? দেখুন, সবগুলা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার, একটি টপিকের সবগুলা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন। এখানে অনেকগুলা প্রশ্ন আছে, একটি ক্লাসে দেওয়া সম্ভব না। আমরা যদি সম্ভব হয় আমাদের অ্যাপে আমরা লাইভ করে নেব, আমাদের লাইভ ক্লাস করলে সুবিধা হবে সম্ভবত। তো লাইভ ক্লাস আমরা করে নেব আমাদের অ্যাপে, ঠিক আছে? তাছাড়া আমাদের ইউটিউবে ক্লাস থাকবে, ছোটো ছোটো পার্ট থাকবে, তো লাইভে একসঙ্গে আমরা করব, কারণ ইউটিউবে অনেকগুলো একসঙ্গে করলে আপলোড করতে সমস্যা হয়, তাই আমরা অ্যাপে আমরা ক্লাস দিয়ে দেবো। ক্লিয়ার ভাই? লাইভ ক্লাস দিয়ে দেবো, সমস্যা হবে না। শিক্ষক নিচের যেগুলি করে শিক্ষার্থীদের জন্য সমস্যা সমাধানকে মজাদার করতে পারে তার মধ্যে কোনটি করবেন না? প্রশ্নটা আরেকবার দেখি। শিক্ষক নিচের যেগুলি করে শিক্ষার্থীদের জন্য সমস্যার সমাধানকে মজাদার করতে পারে এর মধ্যে কোনটা করবেন না? ফ্রি প্লের জন্য সময় দেওয়া। কোয়েশ্চেন নাম্বার 16। প্রশ্ন করার সুযোগ দেওয়া, তাদের থেকে পারফেকশন আশা করা,
এমন পরিস্থিতি তৈরি করা যেখানে শিক্ষার্থীরা নিজ থেকে কিচ্ছু করতে পারে। তো সমস্যার সমাধানকে মজাদার করতে পারে তখনই করবে যখন তারা কি করতে পারে, এমন পরিস্থিতি একটা তৈরি করতে হবে আমাদের, যাতে করে শিক্ষার্থীরা নিজে থেকে কোনো কিছু আবিষ্কার করতে পারে। যখন তারা নিজে থেকে কোনো কিছু আবিষ্কার করতে পারবে তখন তারা কি করতে পারবে, যে কোনো সমস্যার সমাধান মজাদার করে নেবে। এর মধ্যে কোনটি করবেন, বেস্ট সবচেয়ে ভালো কোনটা করবেন? তোমরা এটা করবো, একটা পরিস্থিতি তৈরি করে দেবো যাতে করে শিক্ষার্থীরা নিজে নিজে কোনো কিছু আবিষ্কার করে নিতে পারে, তাতে করে তারা কি করতে পারবে, সমস্যার সমাধান করে নিতে পারে। ক্লিয়ার ভাই? নিম্নলিখিতগুলির মধ্যে আন্তঃবিষয়ক শিক্ষাদানের সবচেয়ে বড় সুবিধা হলো, কোয়েশ্চেন নম্বর 17 কি হতে পারে? কারেক্ট আনসার 17 আমরা একটু দেখে নিই। আপনারা একটু ভাবুন তো কারেক্ট আনসার কি হতে পারে ভাই? নিম্নলিখিতগুলির মধ্যে আন্তঃবিষয়ক শিক্ষাদানের সবচেয়ে বড় সুবিধা হলো, দ্য গ্রেটেস্ট অ্যাডভান্টেজ অফ ইনডিসিপ্লিনারি ইনস্ট্রাকশন ইজ দ্যাট, নিচের কোনটা হবে? শিক্ষকরা ঐতিহ্যবাহী পাঠ্যক্রমকে বহু সংখ্যক বিষয় সামলাতে চাপ অনুভব কম করে। ঠিক আছে। টিচার্স আর লেস লাইকলি টু ফিল ওভারওয়েলড বাই দ্য মাল্টিডিসিপ্লিনারি অফ টপিক নিডেড টু বি অ্যাড্রেসড ইন এ ট্র্যাডিশনাল কারিকুলাম। ইয়েস, ট্র্যাডিশনাল কারিকুলাম আমরা চলবো না। তারপর দেখি শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয় বা ভিন্ন বিষয়কে অপ্রিয় মনে করার সম্ভাবনা কম থাকে। তারপরে শিক্ষকদের পাঠ এবং কার্যক্রম পরিকল্পনায় বেশি নমনীয়তা দেওয়া হয়। শিক্ষার্থীদের নতুন শেখা জ্ঞানকে বিভিন্ন প্রেক্ষাপটে কি হয়, তারা প্রকাশ করার সুযোগ পায়। তো কোয়েশ্চেন নাম্বার 17 বেস্ট কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। কারণ ঐতিহ্যবাহী মানে ট্র্যাডিশনাল সিস্টেমে আমরা পাঠদান করব না। ঠিক আছে, আমরা পাঠদান করব, শিক্ষার্থীরা অপ্রিয় হয়ে যাবে, অমনোযোগী হয়ে যাবে, সেটা আমরা কি করে বলতে পারি? এটা ক্যান্সেল। শিক্ষকদের পাঠ এবং কার্যক্রম পরিকল্পনায় বেশি নমনীয়তা দেখা দেয়, মোটেই না। তো কারেক্ট আনসার এখানে হবে নতুন শেখা জ্ঞানকে বিভিন্ন প্রেক্ষাপটে প্রয়োগ করার জন্য সুযোগ পায়, এই চিন্তাধারাটা করতে হবে। শেখার জন্য প্রস্তুতি বলতে কি বোঝায়? কোয়েশ্চেন নাম্বার 18 আমরা একটু সময় দিচ্ছি যাতে করে আপনারা একটু ভেবে কিছুটা আনসার করতে পারেন। রেডিনেস অফ লার্নিং রেফার্স টু, শেখার জন্য প্রস্তুতি মানে হচ্ছে রেডিনেস ফর লার্নিং। জেনারেল এবিলিটি লেভেল অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের সাধারণ সক্ষমতা স্তর। প্রেজেন্ট কগনিটিভ লেভেল অফ স্টুডেন্টস ইন দ্য লার্নিং কন্টিনিউয়াস, শেখার ধারাবাহিকতায় শিক্ষার্থীর বর্তমান জ্ঞানীয় স্তর। শেখার কাজের সন্তোষজনক প্রকৃতি, স্যাটিসফাইং নেচার অফ দ্য অ্যাক্ট অফ লার্নিং। থর্নডাইকের প্রস্তুতির নিয়ম, থর্নডাইকস ল অফ রেডিনেস। কোয়েশ্চেন নম্বর 18 কারেক্ট আনসার কী হবে? শেখার জন্য প্রস্তুতি, শেখার জন্য প্রস্তুতি কারেক্ট আনসার কী হবে? ল অফ রেডিনেস। যদি আমরা বলি তাহলে এখানে কারেক্ট আনসার আপনারা যারা দিচ্ছেন, এখানে দেখুন ধারাবাহিকতার বর্তমান, এটা হচ্ছে জ্ঞানের স্তর। শেখার জন্য প্রস্তুতি মানে আমরা কোনো কিছু শিখছি, মানে জ্ঞান গ্রহণ করছি, তার মানে ধারাবাহিকভাবে আমাদের জ্ঞানীয় স্তর বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? একজন শিক্ষকের ক্লাসে কিছু শারীরিকভাবে প্রতিবন্ধী শিশু রয়েছে, কিছু শিশু রয়েছে যারা কিনা শারীরিকভাবে প্রতিবন্ধী। তার জন্য কোনটি বলা উপযুক্ত হবে? তার জন্য নিচের কোনটা আপনি অ্যাপ্লাই করবেন এজ এ শিক্ষক? অপশনগুলো আমরা একবার দেখে নিই। হুইল চেয়ারে ব্যবহারকারী শিশুরা হলে গেলে অন্য সহপাঠীদের সাহায্য নিতে পারে। আচ্ছা, তারপর কোথায় রাখো? শারীরিকভাবে প্রতিবন্ধী শিশুরা ক্লাসরুমে বিকল্প কার্যক্রম করতে পারে। মোহন, তুমি কেন খেলার মাঠে যাওয়ার জন্য লাঠি ব্যবহার করছো না? শারীরিকভাবে প্রভাবিত শিশুরা এখন গান পরিবেশন
করবে। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। মোহন, কেন তুমি খেলার মাঠে যাওয়ার জন্য লাঠি ব্যবহার করছো না? তো এটা কারেক্ট অ্যান্সার কেন হবে দেখুন, একটা শারীরিকভাবে প্রতিবন্ধী, ঠিক আছে, কিন্তু সে যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে যদি লাঠি ছাড়া সে যদি চলে যায়, যদি চলতে পারে না, তো তার ক্ষেত্রে একটা বিপদ হতে পারে। সে বিপদটা আর যাতে না ঘটে তার জন্য তাকে সতর্ক করে দেওয়া, যে তুমি সবসময় হাঁটতে পারো না, অসুবিধা হয়, তো তুমি লাঠি নিয়ে হাঁটো। তো এই তাকে সতর্ক করাটা আমার পক্ষে উপযুক্ত হবে, ঠিক আছে না? বোঝা গেল কত নম্বরে ছিলাম? আচ্ছা, এবার 20। একজন শিক্ষকের উচিত, কোয়েশ্চেন নাম্বার 20, এটা 2013-তে এসেছিল। পরবর্তীতে আমরা এই ধরনের পুরো সিরিজ আমাদের রয়েছে, 2024 পর্যন্ত প্রশ্নগুলো আছে আমাদের এই পিডিএফে, ঠিক আছে? তো আজকে বেশি করব না, আজকে এখানে শেষ করব, পরবর্তী ক্লাসে দেখব। তো একজন শিক্ষকের উচিত শিক্ষার্থীদের করা ভুলকে গুরুত্বর ভুল মনে করা এবং প্রতিটি ভুলের নোট নেওয়া। একজন শিক্ষার্থী ভুল করলে ভুল করা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তো এখানে ভুল একটা মারাত্মক ভুল বা গুরুতর অপরাধ বলে সেখানে নেওয়া যাবে না, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল করলাম। আচ্ছা, সফলতা মূল্যায়ন করা উচিত। শিক্ষার্থীরা কতবার ভুল এড়িয়েছে তা এটা কোনো কথা নয় ভাই। শিক্ষার্থীরা যখন তাদের ধারণা প্রকাশ করতে চেষ্টা করেছে তখন তাদের ঠিক করা, যখন তারা ধারণা প্রকাশ করতে চাচ্ছে, কনসেপ্ট বিল্ড করতে চাচ্ছে, তখন তাদের সঠিক পরামর্শ দেওয়া, তাদেরকে ডিস্টার্ব না করা, যাতে করে তারা কনসেপ্টটা ভালো করে বুঝে নিতে পারে। ক্লিয়ার? আর বক্তৃতার উপর বেশি জোর দেওয়া এটা হবে না। তো কারেক্ট অ্যান্সার, যখন কনসেপ্ট তারা প্রকাশ করতে চাইছে, ঠিক আছে, যখন তারা কোনো কিছু কনসেপ্ট, যারা কোনো কিছু আমি যেটা বুঝালাম সেটা আবার সে বুঝাতে চাইলো, এবার সে যখন বুঝাবে প্রকাশ করবে তখন আমি তাকে কোনো ডিস্টার্ব দেবো না, চেষ্টা তখন তাদের ঠিক করা না। ঠিক করা না বলতে এই যে তখন তাদের ঠিক করা না, তার মতলব হচ্ছে, তার কথাটা হচ্ছে যে আমি একটা শিক্ষার্থীকে একটা প্রশ্ন করলাম, সেটা উত্তরটা আমাকে দিচ্ছে, তো উত্তর দেওয়ার সময় সে যদি কোনো ভুল করে তাকে আমি ডিস্টার্ব করা, ডোন্ট ডিস্টার্ব, তাকে বলতে দিন, তার যা মনে হয় তা বলুন। এই কনসেপ্ট সম্বন্ধে তাকে যদি বলি প্রগতিশীল শিক্ষা কী, সে যদি আরও কোনো আমার RTE অ্যাক্ট সম্বন্ধে বলে দেয় তো বলুক, আমাকে শুনতে হবে, আমি শুনে নেব, ঠিক আছে? শোনার পর আমি তাকে বলবো যে তুমি যেটা বলেছো এটা ঠিক আছে, কিন্তু এটা তো প্রগতিশীল শিক্ষার বলো নি, এটা তুমি RTE অ্যাক্টের বলেছো। তো মনে রাখবে এটা কিন্তু RTE অ্যাক্ট, ক্লিয়ার? মনে থাকবে। আর প্রগতিশীল শিক্ষা হচ্ছে ওইটা, তারপর তুমি তাকে জিনিসটা বুঝিয়ে দিলে। ক্লিয়ার ভাই? তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা বাকি আরও যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলো ডিসকাস করব। এবং আমাদের সহজগুরু অ্যাপে আমরা প্রতিদিন ক্লাস দিচ্ছি। আমাদের সহজগুরু অ্যাপে আমাদের নতুন কোর্স লঞ্চ হয়ে গেছে সিটেটের, বারবার বলছি, আপনারা এখনও যদি ডাউনলোড করেননি তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে সহজগুরু লিখে সার্চ করলে আপনারা একটা অ্যাপ চলে আসবে, এবং এই অ্যাপ যদি ইনস্টল করুন তাহলে আপনারা বিভিন্ন কোর্স দেখতে পাবেন, আপনাদের মতো অনুযায়ী আপনারা কোর্স জয়েন করতে। আমাদের পেপার 1-এর কোর্স রয়েছে, পেপার 2-এর কোর্স রয়েছে, শুধুমাত্র বাংলা ভাষার প্রতিজ্ঞার ব্যাচ রয়েছে যেখানে 449 রয়েছে তার প্রাইস। তারপর অনলি মক টেস্ট, 50+ মক টেস্ট দিতে পারবেন, ঠিক আছে? তো এই ধরনের অনেকগুলো কোর্স আমাদের রয়েছে, আপনারা দেখতে পাবেন। তো যদি প্রয়োজন মনে করেন একবার দেখে নেবেন, অনেকগুলো ফ্রি ম্যাটেরিয়ালসও দেওয়া আছে, ফ্রি ভিডিও দেওয়া আছে, অন্তত এইগুলা তো একবার দেখুন। তাছাড়া ফ্রি মক টেস্টও আমরা অ্যাভেলেবল করে দেবো, মক টেস্ট চলছে ফ্রিতে অলরেডি, আরও কিছু বাড়িয়ে দেবো এক্সট্রা, ঠিক আছে? তো এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। ধন্যবাদ, জয় হিন্দ।